শিক্ষার্থীরা, জিআরবিটি গ্রুপ সি পেপার ওয়ানের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। আর সেই ইম্পর্টেন্ট টপিকটি হচ্ছে এডিটিং। তোমরা যারা ইতিমধ্যে জিআরবিটি সিলেবাসটি ঘেঁটে দেখেছ, তোমরা দেখবে যে ইংলিশ গ্রামারের মধ্যে এই এডিটিং এর পার্টি রয়েছে। কি সেই এডিটিং, কিভাবে পরীক্ষাতে কোশ্চেন আসবে, কিভাবে তোমরা সেই কোশ্চেনের সলিউশন করবে, আজকের ক্লাসে তার পূর্ণাঙ্গ আলোচনা করা হবে। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমরা নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো তোমাদের এডিটিং এর যে সিলেবাসটি তোমাদেরকে দিয়েছে, ওই সিলেবাসের মধ্যে তোমাদেরকে মেনশন করে দেওয়া রয়েছে যে কোন কোন পার্টে ভুল থাকতে পারে। যেমন এখানে আর্টিকেল, প্রিপোজিশন, মডেলস, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, এই অংশগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। অর্থাৎ যখনই কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোনো একটা এরর থাকবে, সেটা হতে পারে আর্টিকেলের ভুল, সেটা হতে পারে প্রিপোজিশনের ভুল, সেটা হতে পারে মডেলসের ভুল, অথবা প্রিফিক্স অ্যান্ড সাফিক্সের ভুল। সুতরাং সংশোধন করতে গেলে এই বিষয়গুলো নিয়ে তোমাকে সবার আগে চর্চা করতে হবে। তাহলে কি আর্টিকেল, কি প্রিপোজিশন, কি মডেলস, কি প্রিফিক্স, কি সাফিক্স, ওই বিষয়গুলো তোমাদের আগে জানতে হবে। যদিও আমরা ইতিমধ্যে আর্টিকেলসের উপরে ক্লাস করেছি, প্রিপোজিশনের উপরে ক্লাস করেছি, মডেলসের উপরে ক্লাস করেছি, ইভেন প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কেও তোমাদের ন্যূনতম জ্ঞান রয়েছে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র একটা রিভাইজ করব, তোমাদের জানা বিষয়গুলোকেই আমি তুলে ধরবো। এর ফলে দেখবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রথমত এডিটিং এর একটা ডেফিনেশন দিয়েছে, যেটা আমাদের প্রত্যেকেরই জানতে হবে, বুঝতে হবে। বলা হয়েছে, এডিটিং রেফার্স টু দ্য প্রসেস অফ কারেক্টিং এরর্স। অর্থাৎ এই এডিটিংটা হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কোনো একটা ভুলকে সংশোধন করব ইন গ্রামার, পাংচুয়েশন অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ইন এ গিভেন টেক্সট। একটা টেক্সট দেওয়া থাকবে, ওই টেক্সটের মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারে, পাংচুয়েশনের মিস্টেক থাকতে পারে, অথবা স্ট্রাকচারের মধ্যে মিস্টেক থাকতে পারে। ওই মিস্টেকগুলোকে আমরা আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করে আমাদের নলেজ ব্যবহার করে আমরা সেটাকে কারেকশন করব। আর অবশ্যই এডিটিং আমরা সব গ্রামার শেখার পরেই আমরা টাচ করে থাকি, কারণ এডিটিং মানে সংশোধন। আর সংশোধন তুমি তখনই করতে পারবে যখন বিষয়বস্তু সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ধারণা থাকবে। সুতরাং গ্রামারের প্রত্যেকটা টপিক কি, সেই বেসিক থেকে শুরু, পার্ট অফ স্পিচ থেকে শুরু করে আমাদেরকে টেন্স, পাশাপাশি গ্রামারের যত খুঁটিনাটি বিষয় আছে, সবগুলো বিষয়ে যখন আমি সম্পূর্ণভাবে দক্ষতা অর্জন করব, তখনই কিন্তু এডিটিং আমি করতে যাব। কারণ এডিটিং মানে সংশোধন করা, আর সংশোধন তারাই করতে পারে যাদের বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান থাকে এবং পূর্ণাঙ্গ ধারণা থাকে। তো চলো আমরা দেখে নিচ্ছি যে আর্টিকেলস এর কথা যে বলা হয়েছে, এ এন এবং বি এর কথা। তো কিছু কমন রুলস, আমি শুধুমাত্র কমন বেসিক বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রেগে যাবে, বলবে যে এগুলো তো অনেক ইজি। আমি আবারও বলছি, যেগুলো তোমার কাছে ইজি, অন্য একজনের কাছে কিন্তু অনেক কঠিন বিষয়। সুতরাং আমি যেহেতু বেসিক লেভেল থেকে পড়াই, আমি ইজি থেকে শুরু করে ধীরে 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 আমি কঠিন লেভেলের দিকে আমি যাব। কারণ একটা ক্লাস দিয়ে আমি একটা টপিক শেষ করে দিই না। আর এই ক্লাসগুলো যেগুলো তোমরা দেখছো, এগুলো হচ্ছে আমাদের বেসিক লেভেলের ক্লাস। আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করার জন্য, দেখার জন্য অবশ্যই আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে তোমাকে সাবস্ক্রিপশন নিতে হবে, যেটা গুগল প্লে স্টোরে স্কুল অফ মেরিট অথবা ত্রিপুরা এক্সাম নামে দুটি মোবাইল অ্যাপ্লিকেশন পাওয়া যায়। যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে তোমার কম্পিটিটিভ পরীক্ষার সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তুমি ওইখানে পাবে, ভিডিও ক্লাসেস পাবে, এবং প্রত্যেকটা টপিকের তুমি মক টেস্ট দিতে পারবে। সুতরাং কেউ যদি আমাদের স্কুল অফ মেরিটের সাথে স্টাডি করতে চাও, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। ন্যূনতম টিউশন ফিস নেওয়া হয়, সেই ন্যূনতম টিউশন ফিসের বিনিময়ে তুমি তোমার কম্পিটিটিভ পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে পারবে। তো আমরা বেসিক্যালি সাধারণত এ কনসোনেন্টের আগে আমরা ব্যবহার করে থাকি, তোমরা প্রত্যেকে জানো। যখন কোনো একটা ওয়ার্ড থাকে, ওয়ার্ডের প্রথম লেটারটা যদি কনসোনেন্ট হয়, তার আগে সাধারণত আমরা এ ব্যবহার করে থাকি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, তোমাদের খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। শি ইজ এ ডক্টর, এখানে এটা যে আমরা ব্যবহার করেছি, ডক্টরের আগে আমরা এ ব্যবহার করেছি। কিন্তু আমি যদি ব্যবহার করি শি ইজ অ্যান ডক্টর, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কারণ ডক্টরের ডিটা হচ্ছে কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে কখনই আমরা এন ব্যবহার করি না, কনসোনেন্টের আগে আমাদেরকে এ ব্যবহার করতে হয়। তো এরকম ভাবে একটা এরর থাকতে পারে এই সেন্টেন্সের মধ্যে। প্রথমে তুমি দেখবে যে আর্টিকেলের কোনো মিস্টেক আছে কিনা, যেহেতু আমাদের সিলেবাসে আর্টিকেলটা দিয়েছে এরর আইডেন্টিফিকেশনের মধ্যে। নেক্সট দেখো, এর ব্যবহারটা কোথায় আমরা সাধারণত করে থাকি। সাধারণত ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়া শব্দের আগে আমরা সাধারণত কি ব্যবহার করি, এন ব্যবহার করি।
তো যেমন এখানে অ্যাপেলের আগে অ্যান ব্যবহার করা হয়েছে, অনেস্টের আগে অ্যান ব্যবহার করা হয়েছে, তারপর আওয়ারের আগে অ্যান ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখো তোমাদের হয়তো বা অনেকের কনফিউশন আসতে পারে যে আমি এখন বলেছি যে কোনো একটা ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাওয়েল হয়, এখানে দেখো আওয়ারের প্রথম লেটার হচ্ছে এইচ, এটা তো কনসোনেন্ট, তাহলে তো এখানে এ হওয়ার কথা ছিল। কিন্তু ব্যতিক্রম নিয়ম রয়েছে। কি সেই ব্যতিক্রম নিয়মটা? ব্যতিক্রম নিয়মটা হচ্ছে প্রথম লেটার যদি সাইলেন্ট থাকে। কিভাবে সাইলেন্ট থাকে? যেমন দেখো আমি কিন্তু এইচ ও ইউ আর হাওয়ার উচ্চারণ করছি না, আমি উচ্চারণটা করছি উ ইউ আর থেকে আওয়ার আওয়ার উচ্চারণ করছি, আমি এইচটাকে উচ্চারণ করছি না, এইচটা সাইলেন্ট থাকছে। তাহলে প্রথম লেটারটা সাইলেন্ট, তারপর উচ্চারণ হচ্ছে উ থেকে, ওটা হচ্ছে ভাওয়েল। সুতরাং আমাকে ভাওয়েলের রুলস অনুসারে এক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? অ্যান ব্যবহার করতে হবে। সিমিলারলি এটাকে আমি কিন্তু হনেস্ট বলছি না, এইচ ও এন এস টি, এটাকে বলছি কি অনেস্ট। এই ক্ষেত্রে আমার এইচটা কি থাকছে? সাইলেন্ট থাকছে, আমার উচ্চারণ হচ্ছে উ থেকে, এবং উটা যেহেতু ভাওয়েল সাউন্ড, সুতরাং আমাকে অ্যান ব্যবহার করতে হবে। যেমন হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, কারণ ইটা হচ্ছে আমার ভাওয়েল সাউন্ড, এই কারণে আমার অ্যান হয়েছে। আমি যদি লিখি হি ইজ এ ইঞ্জিনিয়ার, তাহলে এটা কিন্তু আমার ভুল হয়ে যাবে, কারণ ইটা কিন্তু ভাওয়েল, ভাওয়েলের আগে আমরা সাধারণত অ্যান ব্যবহার করি, আমরা এ ব্যবহার করি না। পাশাপাশি যেহেতু এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম লেটারটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমরা ব্যবহার করেছি এন ব্যবহার করেছি। আরেকটা ব্যতিক্রম তোমরা পাবে, যেটা হচ্ছে ইউ এন আই কিউ ইউ ই, ইউনিক। এখানে দেখো ইউটা ভাওয়েল, তোমরা কি করবে? তার আগে এন দিয়ে দেবে, কিন্তু এন দিলে ভুল হয়ে যাবে, কারণ ইউনিকের উচ্চারণটা ইউ দিয়ে হচ্ছে। যদি কোনো একটা ওয়ার্ডের উচ্চারণ ইউ দিয়ে শুরু হয়, অথবা কোনো একটা ওয়ার্ডের উচ্চারণ ওয়া দিয়ে শুরু হয়, যেমন আমি যদি লিখি ওয়ান, ওয়ানের উচ্চারণটা ওয়া দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে ভাওয়েলের হিসেবে এন লেখলে হবে না, সেক্ষেত্রে এ লিখতে হবে। তাহলে এ ইউনিক, এ ওয়ান, এই কথাগুলো তোমরা মনে রাখবে অবশ্যই। এবার চলো আমরা আর্টিকেল দি এর দেখছি। দি এর ব্যবহার হয় নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বোঝাতে। আমরা জানি যখন কোনো একটা ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাবে, কোনো একটা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাবে, কোনো একটা স্থানকে নির্দিষ্ট করে বোঝাবে, তখন সাধারণত দি হয়। আমি আবারও বলছি, এগুলোর উপর কিন্তু আমাদের ডিটেলস ক্লাস করানো রয়েছে, কারণ সে আর্টিকেল এবং প্রিপোজিশনের উপর ইতিমধ্যে আমরা ক্লাস করে নিয়েছি। তোমরা সেই ডিটেলস ক্লাসগুলো দেখে নিও, তাহলে দেখবে যে আর্টিকেলের ব্যবহারগুলো নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকবে না। যেহেতু এডিটিং এর মধ্যে সামগ্রিক বিষয়গুলো আসছে, আমি সবগুলোর উপর একটু করে টাচ দেওয়ার চেষ্টা করছি। যেমন একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, যেমন সানটা নির্দিষ্ট এবং সান একটাই রয়েছে, তাহলে এই সানের আগে আমাদের দি বসবে, মুন তার আগে দি বসবে। কোনো কিছুকে যখন নির্দিষ্ট করে বোঝাবে, বা কোনো কিছু যদি একটা থাকে আমাদের এই ইউনিভার্সের মধ্যে, তার আগে অবশ্যই আমাদেরকে দি ব্যবহার করতে হবে। যেমন তাজমহল, তাজমহল একটাই রয়েছে, দি তাজমহল। দি গঙ্গা, গঙ্গা নদী একটাই, তার আগে আমরা দি ব্যবহার করেছি। তাছাড়া নদীর নামের আগে দি বসে। এটা হচ্ছে তাজমহল, তাজমহল একটা বিখ্যাত স্থাপত্য শিল্প, তার নামের আগেও দি বসে। আমরা বিভিন্ন ভাবে দিয়ের ব্যবহারগুলো আমরা শিখেছি, অর্থাৎ যেভাবে শিখেছি সেভাবে আমরা অ্যাপ্লাই করব। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে সানের আগে দি ব্যবহার করা হয়েছে। আমি যদি কোনো আর্টিকেল ব্যবহার না করে সান দিয়ে শুরু করি, সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই আমাকে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে, কারণ এই সান কিন্তু আমাদের ইউনিভার্সিটি একটাই রয়েছে, সুতরাং সানের আগে আমাদের দি ব্যবহার করতে হবে। কমন মিস্টেক আমরা কি করে থাকি, যেমন আই স এ এলিফ্যান্ট ইন দ্য জু, আমরা দেখো এলিফ্যান্টের আগে এ ব্যবহার করেছি, কিন্তু এলিফ্যান্টের আগে তো এ হবে না, এলিফ্যান্টের আগে কি হবে? এলিফ্যান্টের আগে অ্যান হবে, কারণ এটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড। সুতরাং এইভাবে আমরা আর্টিকেলে যদি কোনো মিস্টেক থাকে, আমরা সেই মিস্টেক গুলোকে আমরা কি করব? কারেক্ট করে নেব। এবার চলো আমরা প্রিপোজিশনের উপরে সাধারণত কোন ধরনের এরর গুলো থাকে আমরা দেখে নিচ্ছি। সাধারণত প্রিপোজিশন কোনগুলো? ইন, অন, এট, বয়, ফর, অফ, উইথ, এই যে ওয়ার্ডগুলো, এই ধরনের আরো অসংখ্য ওয়ার্ড রয়েছে যেগুলো প্রিপোজিশন। প্রিপোজিশনের উপরে আমাদের ডিটেলস ক্লাস করানো রয়েছে, তোমরা ক্লাসটা দেখে নিও ইউটিউবে সার্চ করে। স্পেশালি তোমাদের জিআরবিটির জন্যই আমি আর্টিকেল এবং প্রিপোজিশনের উপর সেপারেট ক্লাস করেছি, এক একটা ক্লাস 20-25 মিনিট লেন্দি ক্লাস। ওই ক্লাসগুলো তোমরা দেখে নিলে তোমাদের সম্পূর্ণভাবে ধারণা হয়ে যাবে এই টপিকগুলোর উপর। তো সাধারণ রুলস এর মধ্যে ইন বড় সময় বা স্থানের জন্য, বড় সময়, আমরা যদি সময়ের একটা স্কেল তৈরি করি, প্রথমত দেখবে যে বছর, তারপরে বছরের মধ্যে কি থাকে? মাস, মাসের মধ্যে কি থাকে? দিন অথবা তারিখ, এগুলো কিন্তু আমাদের থাকে, ঠিক আছে? তো আমরা যদি সময় স্কেলটা ধরি, সবচেয়ে বড় সময় স্কেলের মধ্যে পড়বে বছর এবং মাস। বছর এবং মাসের আগে আমাদেরকে ইন ব্যবহার করতে হবে, মনে রাখবে। এখানে দিন বা তারিখ, এগুলোর আগে আমাদেরকে অন ব্যবহার করতে হবে।
তারপর তারিখ থেকেও আরো ছোট সময় রয়েছে, যেটা মনে করো সময়টা মেনশন করে দেবে 10 AM, 10 PM, 12 AM, এই ধরনের যদি মেনশন করে দেয় সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাড ব্যবহার করতে হবে। তো আমরা সময়ের একটা স্কেল যদি তৈরি করে নেই, এক্ষেত্রে বড় সময় হচ্ছে বছর, মাস, এগুলো হচ্ছে বড় সময়। তো বড় সময়টা বোঝাতে সাধারণত ইন হয়। তারপর ছোট সময়গুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দিন, তারিখ, তারপর নির্দিষ্ট সময়। তো দিন তারিখের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব, আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, এটা মনে রাখবেন। তো বড় সময়, বড় স্থান দুইটার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন ইন জানুয়ারি, তো জানুয়ারিটা কি একটা মাস, তো মাসের আগে আমাদের সাধারণত ইন ব্যবহার করতে হবে। তারপর ইন কলকাতা, হি ওয়াজ বর্ন ইন 2001, 2001 সালে সে জন্মগ্রহণ করেছে। এক্ষেত্রে দেখো 2001 এর আগে আমরা ইন ব্যবহার করেছি, যেহেতু এটা একটা বছর বুঝিয়েছে। অনের ব্যবহারটা কি নির্দিষ্ট দিন বা তারিখের জন্য, যেটা আমি টাইম স্কেলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যেমন অন মানডে, অন 5th মে, অন মাই বার্থডে। তো এই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। হি কেম অন সানডে, তো সানডের আগে আমরা অন ব্যবহার করেছি, কারণ সানডেটা কি, সানডেটা হচ্ছে একটা বার বুঝিয়েছে, একটা দিন বুঝিয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে অন ব্যবহার করতে হবে। অ্যাটের ব্যবহারটা কি, নির্দিষ্ট সময় বা ছোট জায়গার জন্য। আমরা বড় জায়গাতে ইন দেখেছিলাম, আর ছোট জায়গাতে আমরা কি ব্যবহার করে দেবো, অ্যাট ব্যবহার করে দেবো। আর যখন সময়টা নির্দিষ্ট করে বোঝাবে, যেমন নির্দিষ্ট করে বোঝাতে মানে যেমন 5 PM, তার আগে আমরা অ্যাট ব্যবহার করেছি। যেমন অ্যাট দ্য স্টেশন, এটা একটা ছোট জায়গা বুঝিয়েছে। অ্যাট স্কুল, ছোট জায়গা বুঝিয়েছে। হি উইল মিট ইউ অ্যাট দ্য এয়ারপোর্ট, একটা ছোট জায়গা বুঝিয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, অ্যাট ব্যবহার করতে হবে। তারপরে আমরা কিছু কমন মিস্টেক করে থাকি, যেমন হি ওয়াজ বোর্ন অন 1995, 1995। পরে দিয়েছি হি ওয়াজ বোর্ন ইন 1995, এখানের মধ্যে কিন্তু আমার সেকেন্ডটা কারেক্ট। কারণ কি, কারণ 1995টা একটা বছর বোঝাচ্ছে, একটা সাল বোঝাচ্ছে। সালের আগে আমরা ইন ব্যবহার করি, আমরা কখনোই অন ব্যবহার করি না। তো এই ধরনের কমন মিস্টেকগুলো সবসময় আমাদের এড়িয়ে চলতে হবে। তারপর দেখো মডেলস এর ব্যবহার, যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, এগুলো এক একটা মডেলস। মডেলস এর উপরে পৃথক ক্লাস রয়েছে আমার ইউটিউবে, সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে এগুলোর উপর শুধু এগুলোই না, আরো অনেকগুলো মডেলস রয়েছে। প্রত্যেকটা মডেলস এর উপরে তোমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা তৈরি হবে। তো সাধারণত ক্যান আমরা কোথায় ব্যবহার করি, সক্ষমতা বা অনুমতির জন্য আমরা ক্যান ব্যবহার করে থাকি। ক্যানটা আমরা কোন জায়গাতে ব্যবহার করি, যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। ক্যান আই গো নাও, আমি কি এখন যেতে পারি, এটা একটা অনুমতির জন্য আমরা ব্যবহার করেছি। সুতরাং এই দুইটা ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করেছি। কুডের ব্যবহারটা কি, কুডটা সাধারণত ক্যানের পাস্ট টেন্স। তো অতীতের সক্ষমতা বা সম্ভাবনা, যেমন আমরা সাধারণত সক্ষমতা, কোনো কিছু পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করি। আর সেই পারা অর্থটা যদি অতীতের কোনো পারা অর্থ বোঝায়, সেক্ষেত্রে আমরা ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করব। যেমন হি কুড রান ফাস্ট হোয়েন হি ওয়াজ ইয়ং, যখন সে যুবক ছিল সে দ্রুত দৌড়াতে পারতো। তাহলে তার অতীতের একটা সক্ষমতা বুঝিয়েছে এই কোড। মেয়ের ব্যবহারটা অনুমতি বা সম্ভাবনা অর্থে আমরা মেয়ে ব্যবহার করি। আমরা কথায় কথা বলি না, মে আই কাম ইন স্যার। হ্যাঁ, আমরা অনেক সময় সম্ভাবনা বুঝাই যে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা বুঝিয়েছি, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে মেয়ে ব্যবহার করেছি। তো মেয়ের সাধারণত বেসিক দুইটা ব্যবহার, একটা অনুমতি অর্থে এবং আরেকটা সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করে থাকি। মাস্টের ব্যবহারটা কি, মাস্ট কি, মাস্ট মানে শিওর, এটা দিয়ে বাধ্যবাধকতা বোঝায়, এটা দিয়ে কোনো একটা নিশ্চিত কিছু বোঝায়। যেমন ইউ মাস্ট ওয়্যার এ সিট বেল্ট, অবশ্যই তোমাকে সিট বেল্ট পরতে হবে একটা। তো কমন মিস্টেক আমরা কি করে থাকি, হি মাস্ট টু গো নাও, এটা কিন্তু ভুল হবে। আমাদেরকে লিখতে হবে হি মাস্ট গো নাও। গো এর আগে আমাদের টু ব্যবহার করতে হবে না, কারণ মাস্টটা কি, মাস্টটা হচ্ছে একটা মডেল। সুতরাং মডেলটা কি, মডেলটা ওয়ান কাইন্ড অফ ভার্ব। সুতরাং ভার্বের পরপরে আমরা টু ব্যবহার করি না। ভার্বের পরপরে আমরা মডেল ভার্বগুলো যখন আমরা ব্যবহার করি, তারপরে আমরা মেইন ভার্ব ব্যবহার করি। আর মেইন ভার্বের আগে আমরা কখনোই কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। মডেল ভার্বের পরপরে আমাদেরকে মেইন ভার্বটা ব্যবহার করতে হয়। তাহলে হি মাস্ট গো নাও, এটা মনে রাখবে। তারপর প্রিফিক্স এন্ড সাফিক্স। তো প্রিফিক্স সাফিক্স, প্রি এন্ড সাফিক্স। তো প্রিফিক্সের ব্যাপারটা কি, প্রি মানে কি, প্রি মানে আগে, আর সাফিক্স মানে হচ্ছে পরে। তো এক্ষেত্রে বাংলাতে যদি আমরা বলি উপসর্গ, এবং যে আমরা অনুসর্গের কথা যে বলে থাকি, যেমন প্রিফিক্স মানে শব্দের শুরুতে বসে নতুন অর্থ প্রকাশ পাবে। কোনো একটা শব্দ, ওই শব্দটার আগে আমরা অন্য কোনো একটা অংশ বসিয়ে দেব, বসিয়ে এটার সাথে যুক্ত করে দেব, তখন এটা প্রিফিক্স হয়ে যাবে। যেমন হ্যাপি, হ্যাপি মানে কি আমরা সবাই জানি, হ্যাপি মানে আমরা সুখী, আমরা খুশি।
কিন্তু হ্যাপির আগে যদি আমি আন লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে অসন্তুষ্ট বা অসুখী। তাহলে দেখো হ্যাপিটার অর্থ পাল্টে তখন অন্য একটা অর্থ হয়ে গেছে। শুধুমাত্র হ্যাপির আগে আমরা ইউ অ্যান্ড আন ব্যবহার করেছি, সুতরাং এই আনটা হচ্ছে একটা প্রিফিক্স। একই রকম ভাবে ডিস এটা একটা প্রিফিক্স, কারণ এগ্রি, এগ্রি মানে কোনো কিছু সম্মতি দেওয়া, আর এটাকে যদি আমরা অসম্মতি বুঝাই তখন এগ্রিটা হয়ে যাবে ডিস এগ্রি, তার আগে যদি আমরা ডিস লাগিয়ে দেই। একই রকম ভাবে প্রি, আমরা সাধারণত জানি পেইড, পেইড মানে কোনো কিছু পরিশোধ করা, আর যদি আমরা প্রি লাগিয়ে দিই প্রিপেইড, তার মানে আগেই পরিশোধ করা, এই অর্থে বোঝায়। অর্থাৎ আমরা কোনো একটা শব্দের আগে আমরা যে ওই ওয়ার্ডগুলো ব্যবহার করছি, এগুলো ব্যবহারের ফলে একটা নতুন অর্থ প্রকাশ পাচ্ছে, আর এই ওয়ার্ডগুলোকে সাধারণত প্রিফিক্স বলা হয়। তো আমরা এই প্রিফিক্স গুলো সঠিক জায়গাতে কোনটা ব্যবহার করব এটা আমাদেরকে শিখতে হবে। আর সাফিক্সের ব্যাপারটা কি, যে শব্দের শেষে বসে অর্থ পরিবর্তন করে, শব্দের শেষে বসবে। প্রিফিক্স আমরা দেখেছি শব্দের আগে বসেছে, আর সাফিক্সটা বসবে কোথায়, শব্দের পরে বসবে। যেমন কাইন্ড একটা শব্দ, তো কাইন্ডের পরে আমরা এই নেস, এই সাফিক্সটা যদি ব্যবহার করি তখন হয়ে যাবে কাইন্ডনেস। এমনিতে সাধারণত কাইন্ড মানে কি, কাইন্ড মানে হচ্ছে সাধারণত দয়ালু, কাইন্ড মানে দয়ালু, আর কাইন্ডনেস যখন বুঝাবি তখন সেটার অর্থ হয়ে যাবে দয়া। একই রকম ভাবে কুইক, কুইকের পরপরই আমরা এল ওয়াই লি এই কথাটা যখন ব্যবহার করি তখন কুইকলি হয়ে যায়। যেমন এমনিতে সাধারণত কুইকের অর্থ দ্রুত, আর কুইকলি যখন হয়ে যাবে তখন হয়ে যাবে দ্রুত ভাবে। তো এইভাবে সাফিক্স গুলো অর্থের পরিবর্তন গুলো করে দেয়। সেম ভাবে হুপ, হুপের পরপরই আমরা এই সাফিক্স ব্যবহার করে থাকি ফুল, তখন হয়ে যায় হুপফুল, অর্থাৎ আশা থেকে হয়ে যায় আশাবাদী। তো কমন মিস্টেকস কোনগুলো, যেমন হি ইজ ভেরি হেল্পলি, এই হেল্পলিটার মধ্যে আমি সাফিক্সটা ঠিকভাবে ব্যবহার করিনি, আমাকে এক্ষেত্রে যে সাফিক্স ব্যবহার করতে হবে সেটা হবে ফুল, তার মানে এটা হবে হেল্পফুল। তো এরকম ভাবে মিস্টেক থাকতে পারে ওয়ার্ডের মধ্যে, সেন্টেন্সে, সেই মিস্টেকটাকে কারেক্ট আমাদের করতে হবে সঠিক সাফিক্স ব্যবহারের মাধ্যমে। আশা করি প্রিফিক্স এবং সাফিক্সের উপর তোমরা মোটামুটি ভাবে একটা আইডিয়া নিতে পেরেছো। তো এই ধরনের আরো অসংখ্য প্রিফিক্স রয়েছে, সাফিক্স রয়েছে, ওইগুলো তোমাদের স্টাডি করতে হবে। ওইগুলোর উপর আমি ডিফারেন্ট ক্লাস করাবো, অবশ্যই করাবো, কারণ অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো সবগুলো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকবে। এবার দেখো আমরা এডিটিং এর কিছু প্র্যাকটিস করে নিচ্ছি। যেমন শি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে কোনটা এরর রয়েছে তোমরা বুঝতে পারছো, কারণ এক্ষেত্রে ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটির ইউ উচ্চারণ হয়েছে, তো ইউটা একটা ভাওয়েল, ভাওয়েল হলে তো এন হয়, কিন্তু আমি একটু আগেই বলেছি ইউ যদি উচ্চারণ হয় বা ওয়া যদি উচ্চারণ হয় সেক্ষেত্রে ভাওয়েলের রুলস মানবে না, না মেনে আমাদেরকে এ ব্যবহার করতে হবে। সুতরাং কারেক্টটা হবে কি, শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছ। একই রকম ভাবে হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স, এই ক্ষেত্রে আমি দেখো ম্যাথমেটিক্স এর আগে ইন ব্যবহার করেছি, কিন্তু প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে আমার নিয়ম রয়েছে, কোন একটা সাবজেক্ট যখন বুঝাবে সেক্ষেত্রে সাবজেক্টের আগে আমাদেরকে ইন ব্যবহার করলে হবে না, সাবজেক্টের আগে আমাদেরকে অ্যাড ব্যবহার করতে হবে। অর্থাৎ কারোর কোনো সাবজেক্টের দক্ষতা বোঝাতে সেই ক্ষেত্রে আমাদেরকে ওই সাবজেক্টের আগে অ্যাট ব্যবহার করতে হবে, এটা মনে রাখবে, এটা প্রিপোজিশনের একটা ইম্পর্টেন্ট ইউজ, ব্যবহার। ইউ মাস্ট টু লিভ নাও, তো এই ক্ষেত্রে দেখো ইউ মাস্ট টু, মাস্টের পরে আমরা কখনোই টু ব্যবহার করবো না, কারণ মাস্টটা হচ্ছে একটা মডেল, মডেল ভার্বের পরে আমরা সরাসরি মেইন ভার্ব ব্যবহার করি, সুতরাং এই ক্ষেত্রে মাস্ট লিভ হবে, মাস্ট টু লিভ কখনোই হবে না। যেমন শি ওয়াজ বোর্ন অন 2002, 2002 সালে জন্মগ্রহণ করেছিল, 2002 সালের আগে আমি অন ব্যবহার করেছি, এটা ভুল হয়ে গেছে, আমাকে কখনোই অন ব্যবহার করলে হবে না, কোনো একটা বছর যদি বোঝায় সেক্ষেত্রে আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখানে একটা ট্যাবেল রয়েছে, যে ট্যাবেলের মাধ্যমে তোমরা সহজেই এক পলক দেখেই এই এরর গুলো বুঝতে পারবে কোনখানে এরর থাকে। এই পিডিএফটা আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে, যে পিডিএফটা আমি স্টুডেন্টদেরকে দিয়েছি, যে এমন একটা পিডিএফ পড়লে মোটামুটি সাবজেক্ট সম্পর্কে, টপিক সম্পর্কে সম্পূর্ণ কনসেপ্ট তৈরি হয়ে যায়। তো তোমরা যারা যারা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে সাবস্ক্রিপশন নিয়েছো অবশ্যই এই পিডিএফ গুলো তোমরা ভালো করে দেখে নেবে। তো এখানে আরো কিছু দেখো মডেল কোশ্চেন আসছে, ঠিক আছে আমি মডেল কোশ্চেন গুলোতে যাচ্ছি না, এই সবগুলো আমাদের পিডিএফ এর মধ্যে রয়েছে। যারা যারা সাবস্ক্রিপশন নেবে তোমরা অবশ্যই এই ধরনের কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারবে, যে কোশ্চেন গুলোর উপর চর্চা করলে অবশ্যই তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবে। তো মোটামুটি এই ছিল এডিটিং এর উপর আমাদের বেসিক লেভেলের আজকের ক্লাস। অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো অবশ্যই তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে করানো হবে। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।